সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভারত আমেরিকা সবুজ সংকেত। কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। সব গুছিয়ে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বোমা ফাটালো দি গার্ডিয়ান, বাংলাদেশে ফেরার ছক কষছে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লুটপাটের অর্থ নিয়ে নির্বাচনের পরপরই দেশ ছাড়ান ইউনূসের উপদেষ্টা কর্মকর্তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাউফলে জামাত নেতাকর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন জামাতের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ক্ষমতায় গেলে কে হবেন রাষ্ট্রপতি, যা বললেন জামাত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়ানডে ম্যাচ আর টেস্ট ম্যাচের মধ্যে বহু পার্থক্য রয়েছে। একদিনের ম্যাচে ফলাফল দুটি, জয় না হলে টাই। কোনো না কোনো একটি দল জিতবে আর অপর একটি দল হারবে, আর দ্বিতীয়টি হল টাই। টেস্ট ম্যাচের ক্ষেত্রে জয় পরাজয় ছাড়া রয়েছে ফলো অন আর ড্র। 1877 সাল থেকে এখনও পর্যন্ত 2000-এর বেশি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে টাই হয়েছে মাত্র দুটি ম্যাচ। প্রথমটি 9 ডিসেম্বর 1860 সালে। ওই বছর অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দ্বিতীয়টাই 1986 সালে। ম্যাচ ছিল অস্ট্রেলিয়া বনাম ভারতের। ফলে টেস্ট ম্যাচে টাই বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রথমে যারা ব্যাট করতে নামে তাদের লক্ষ্যই থাকে প্রতিপক্ষকে বিরাট রানের সামনে দাঁড় করিয়ে দেওয়া। তার জন্য প্রথমে বুঝতে হয় পিচ, তারপর বোলিংয়ের লাইন আর লেংথ। এই দুটো বুঝতে পারলে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরাট রানের পাহাড়ের সামনে দাঁড় করিয়ে দেবে। সংবাদের শিরোনামের সঙ্গে প্রতিবেদনের মিল অনেকটাই। রাজনীতির মাঠে টেস্ট ম্যাচ খেলতে চলেছেন হাসিনা। সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফেরার। কিভাবে দেশে ফিরবেন, কবে ফিরবেন তা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সুতোয় গাঁথার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি ব্রিটেনের একটি জনপ্রিয় পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম, দি এক্সাইল আওয়ামী লীগ মেম্বার্স প্লটিং আ পলিটিক্যাল কামব্যাক ইন বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া। প্রতিবেদন থেকে একটা বিষয় স্পষ্ট, যে আওয়ামী লীগ রাজনীতি থেকে অবসর নেয়নি। দল কিছুটা সময় নীরব ছিল। নীরব থাকায় তাদের কাছে শ্রেয় মনে হয়েছিল। তারা এখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতির প্রকাশ্যে একটি ইঙ্গিত মিলেছে দিল্লির একটি বৈঠক থেকে। সপ্তাহ দুয়েক আগে দিল্লিতে দলনেত্রী হাসিনার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের বেশ কয়েকজন নেতা। হাসিনার সঙ্গে যারা বৈঠক করেছেন তারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে তারা ছিলেন এক সপ্তাহ। গত ২৬ জানুয়ারি তারা লন্ডন ফিরে যান। হাসিনার সঙ্গে তারা দেখা করেন ২১ জানুয়ারি। এই সফরের মূল আলোচনার বিষয়বস্তু ছিল হাসিনা সহ আওয়ামী লীগের বাংলাদেশে প্রত্যাবর্তন। তাদের এই সাক্ষাৎকারের পর প্রকাশিত হল দ্য গার্ডিয়ান পত্রিকায় আওয়ামী লীগকে নিয়ে বিশেষ প্রতিবেদন। পত্রিকা বলছে, আওয়ামী লীগ বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক কাঠামো তৈরি করতে চলেছে। কলকাতা ও দিল্লি মিলিয়ে দলের কয়েকশো নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হাসিনা ও আত্মগোপন করে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সকলেই অপেক্ষা করছে এক মাহেন্দ্রক্ষণের। দিল্লিতে হাসিনা কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন, তবে তার রাজনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। পত্রিকা জানিয়েছে, হাসিনা দলের প্রবীণ নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন। প্রয়োজন মতো তাদের নির্দেশ দিচ্ছেন। কখনো কখনো কাজ করছেন দিনে 15 থেকে 16 ঘণ্টা। প্রয়োজনে তিনি দলের প্রবীণ নেতা, অঙ্গ সংগঠনের নেতাদের দিল্লি তলব করছেন। তাদের সঙ্গে আলোচনা করছেন। জানিয়ে দিচ্ছে ভবিষ্যতের রণকৌশল। এদিকে ফিরছে শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক মহলে সেই জল্পনা চলছে। সামনেই রয়েছে নির্বাচন বাংলাদেশে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তা নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা অপরাধী ও পলাতক হিসাবে তকমা পেয়েছিল। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
16 মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়েন। বহু বিতর্ক জল্পনার পর এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা ফিরতে পারেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 5 দিন বাকি থাকতে এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনার নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে আনুমানিক 1400 জন নিহত হয়েছিলেন। এরপর তার দলের হাজার হাজার সদস্যও পালিয়ে যান। আওয়ামী লীগের 600রও বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন। তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের লোকজনের সঙ্গে আমাদের কর্মী সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমাদের নেত্রী খুবই আশাবাদী, তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন। কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুডকোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রায় 600 জন নেতা তারা কলকাতায় রয়েছে। সংখ্যাটা এতদিন কেউ জানত না। গার্ডিয়ানের তরফ থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগের জন্য ভারত একটা লাইফলাইন তৈরি করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোটের গণতান্ত্রিক বৈধতা নষ্ট হবে। দলটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া বর্জনের নির্দেশ দিয়েছেন এবং এই নির্বাচনকে প্রহসন হিসাবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, বলছেন এই নির্বাচন গত 1 দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ ইউনুসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলেছে, যা তিনি অস্বীকার করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা রয়েছে। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশ জুড়ে প্রতিশোধমূলক সহিংসতায় তাদের শত শত কর্মী নিহত বা কারাবন্দী হয়েছেন। তাদের কথা, দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলেই তারা ভারতে অবস্থান করছেন। এখন দেখার, নির্বাচনের আগে শেখ হাসিনা ফেরে কিনা। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসার আগেই অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তার কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণের ঘটনায় প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে উপদেষ্টাদের সম্পদের হিসাব এখনও জনসম্মুখে না আসায় এবং মেয়াদের মাঝপথেই এমন সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সূত্র বলছে, লুটপাটের অর্থ নিয়ে দ্রুত দেশ ছাড়তে চান তারা। পাসপোর্ট পরিবর্তনের নেপথ্যে কারণ, নিয়ম অনুযায়ী কূটনৈতিক বা লাল পাসপোর্টে বিভিন্ন দেশে ভিসা সুবিধাসহ বিশেষ প্রোটোকল পাওয়া যায়। তবে দায়িত্ব শেষ হওয়ার পর এই পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। বর্তমান সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালনকালেই কেন সাধারণ পাসপোর্টে ফিরে যাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বা কোনো আইনি জটিলতার আশঙ্কায় তারা আগেভাগেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করে দেশ ছাড়ার প্রস্তুতি রাখছেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে রয়েছে লুটপাটের অভিযোগ। তালিকায় রয়েছেন যারা। পাসপোর্ট অধিদপ্তর ও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বছরের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছেন গত 25 জানুয়ারি আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফাউজুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোস্তফা সারোয়ার ফারুকি ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে নতুন সাধারণ পাসপোর্ট নেন। আইজিপি বাহারুল আলম, পুলিশ প্রধানের চুক্তির মেয়াদ আরও প্রায় 8 মাস বাকি থাকলেও গত 3 ফেব্রুয়ারি তিনি এনওসি চেয়ে আবেদন করেছেন। নির্বাচনের ঠিক আগে তার এই সিদ্ধান্ত প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক মন্ত্রী ও এমপিদের লাল পাসপোর্ট রূপান্তরের ক্ষেত্রে সরকার কঠোর যাচাই বাছাই চালু করেছিল। তবে গত 21 জানুয়ারির এক সংশোধনীর মাধ্যমে বর্তমান কর্মকর্তাদের জন্য নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। বলা হয়েছে, আগের সরকারের সুবিধাভোগী না হলে নিয়ম মেনে সহজেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন, দায়িত্ব থাকাকালীন কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া বেআইনি না হলেও এটি অত্যন্ত অস্বাভাবিক। বিশেষ করে যখন উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি উঠছে, তখন তড়িঘড়ি করে পাসপোর্ট পরিবর্তন এবং বিদেশ যাওয়ার প্রস্তুতি সাধারণ মানুষের মনে নেতিবাচক বার্তা দিচ্ছে।
ভবিষ্যতে কোনো বিশেষ পরিস্থিতির মুখে নিরাপত্তা নিশ্চিত করতেই এই পথ বেছে নেওয়া হচ্ছে বলে অনেকের ধারণা। এদিকে পটুয়াখালীর বাউফলে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পুলিশের আশ্বাসের পর প্রায় 2 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। রোববার 8 ফেব্রুয়ারি বিকেল 5টা থেকে সন্ধ্যা প্রায় 7টা পর্যন্ত জামায়াতে ইসলামের সমর্থকরা বাউফল থানার সামনে অবস্থান নেন এবং বাউফল ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সালেহ আহমেদ, পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মোহাম্মদ শাকুর, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান নির্বাচনকালীন সময় পর্যন্ত কোনো দায়িত্ব পালন করবেন না। নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন সেখানে দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মোহাম্মদ শাকুর। এই ঘোষণার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক অভিযোগ করে বলেন, টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। চন্দ্রদ্বীপ এলাকায় জামায়াতের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের প্রায় 20 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত জেনেই জামায়াত পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তার দাবি, সংঘর্ষের ঘটনাটি জামায়াতেরই সাজানো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আজকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, রোববার দুপুর আনুমানিক 12টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বউবাজার এলাকায় জামায়াতের কয়েকজন সমর্থক প্রচারণার উদ্দেশ্যে গেলে বিএনপি সমর্থকরা তাদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় ইতোপূর্বে আসনটিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন এমন প্রশ্নের মুখে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন। শনিবার 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঢাকা 15 আসনে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমান এদিন কাফরুল থানা এলাকার উত্তর ইব্রাহিমপুর ব্যাটালিয়ন বউবাজার সংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে বর্ণমালা ওয়ার্ডে মাগরিবের নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন। পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন। রাষ্ট্রপতি প্রসঙ্গে করা প্রশ্নটি নিয়ে এলাকাবাসীর মধ্যেও আলোচনা দেখা যায়। অনেকেই জানতে চান, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পাবেন। এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির নাম ঘোষণা না করে মূলত নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসার জন্য প্রধান শর্ত হচ্ছে সততা, যোগ্যতা ও নিষ্ঠা। এমন মানুষই জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়। তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধৈর্য ধরুন, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের ধৈর্য ও সংগ্রাম প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় বিচার চায়, শান্তি চায়, সুশাসন চায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতিত হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। তিনি দাবি করেন, দেশকে সঠিক পথে নিতে হলে রাষ্ট্রীয় নেতৃত্বে সৎ ও যোগ্য লোকদের দায়িত্ব দিতে হবে। দেশ পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা আমানত। এই আমানত যাদের হাতে যাবে তাদের অবশ্যই সৎ ও নিষ্ঠাবান হতে হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও ঢাকা 15 আসনের আসন পরিচালক আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম,
সেক্রেটারি আবু নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।